ছোট বড় মাঝারি যে কোনো দলই চাইলে বিএনপির সাথে নেগোসিয়েশন করতে পারে, বিএনপি তার সাধ্যমতো ছাড় দিতে পারে, বিএনপি একটা নির্বাচনের বড় আসন জোটের জন্য রেখে দিবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওইভাবে ধারণ করতে পারি না, লালন করতে পারি না, এই জন্য আমরা ভোগ বিলাসিতায় চাকচিক্যে আমরা মত্ত থাকি। সেই মানুষটাকে নিয়ে যদি জিয়া কাল্টের কথা আসে, এটা অত্যন্ত দুঃখজনক। যে ডিসি ভাগাভাগির কথা বলেছেন, এই অভিযোগটা আমার কাছে মনে হয় এটা একটু প্রিমেচিউরড, এই কারণে যে আপনার রাজনৈতিক দলগুলোকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন যে আপনার এই যে প্রশাসনে যে রদবদল হবে উনি এটা নিজ দায়িত্বে করবেন। জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এইটা ওনার হাতেই থাকবেন। একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই এবং শুরুটা করতে চাই ফরিদুল হক আপনাকে দিয়ে, কারণ সন্ধ্যায় আসলে এনসিপি যে আয়োজনটা ছিল সেই আয়োজনে অনেকগুলো বিষয় আসলে নেতারা বলেছেন যেগুলো আমরা আসলে সংবাদে শিরোনামে রেখেছি এবং সেগুলো নিয়ে আলোচনা অনেক জায়গাও রয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটা সেটা অনেকেরই চোখে পড়েছেন। তিনি বলেছিলেন, তাকে যদি কোট করি, উনি বলেছিলেন যে দেশে নতুন করে মওদুদি এবং জিয়াবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বিগত দিনে বিএনপি সবসময় জিয়াউর রহমান এবং জামাতে ইসলামী মওদুদিকে মানে সাইদ আবু আলা মওদুদি প্রতিষ্ঠার রাজনীতি করেছে, আগামীতে এই ধরনের রাজনীতি চলবে না। আমি সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জিয়াবাদ ব্যাপারটা বুঝতে চাই, মানে এটা আসলে কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন বা ব্যাখ্যা করে থাকেন? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সহ আলোচক দর্শকদেরকে শুভেচ্ছা। এটা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বলছেন, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হইতো। আমরা তো আসলে দলীয় ভাবে জিয়াবাদ নামে কোনো কিছু ব্যাপারে কোনো স্ট্যান্ড এখন পর্যন্ত নেই। এটা নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত বক্তব্য। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে এটা অনেকটা রেটোরিক্যালি বলা, পলিটিক্যাল রেটোরিক হিসেবে বলা। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে রাজনীতিতে ব্যক্তিকে কাল্ট আকারে হাজির করা এবং ওই ব্যক্তির কাল্টকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ধরেন কি বলে যে নিজেদের ধরেন প্রভাব প্রতিপত্তি বিস্তার, ক্ষমতাকে সুসংহত করা, ক্ষমতায় যাওয়ার টুলস হিসেবে সেই কাল্টকে ব্যবহার করা এবং ক্ষমতায় যাওয়ার পরে ওই কাল্টকে সামনে রেখে যত ধরনের অপকর্ম করা যায় সেগুলো করা, এই চর্চাটা আমরা বাংলাদেশের রাজনীতিতে এর আগে দেখেছি। তো এইরকম চর্চা ধরেন পুরনো রাজনৈতিক দলগুলোর ভেতরে আছে, এটা খুব স্বাভাবিক, আমরা এখনো দেখতে পাই বিভিন্ন জায়গাতে। আর জামাত ইসলামী তো ধরেন মনে করেন যে জামাত ইসলামীর কথা আপনি যেটা বলছেন, জামাত ইসলামী তো ঘোষিতভাবে মওদুদিবাদের রাজনীতি করে এবং তারা তো ধরেন একটা ইডিওলজিক্যাল পলিটিক্যাল দল, তাদের একটা মওদুদিবাদ তাদের ইডিওলজি। হ্যাঁ, পলিটিক্যাল ইসলামের নামে মওদুদিবাদ তাদের আসলে একটা ইডিওলজি। তো তারা এটা করে। এখন এইরকম ধরেন মানে এরকম ব্যক্তিবাদ কিংবা কোনো চিন্তার যে বাদ, যেটাকে আমরা ইডিওলজি বলি, হ্যাঁ, মতাদর্শ, এই মতাদর্শিক রাজনীতি বাংলাদেশকে ধরেন অনেক পেছনে ঠেলে দিয়েছে। এখন আমাদেরকে আসলে ধরেন মানে যে কোনো ব্যক্তির মতবাদ কিংবা ব্যক্তির কর্ম, সেটাকে আসলে অবজেক্টিভলি দেখার ব্যাপার আছে। কোনো ব্যক্তি আসলে ভুলের ঊর্ধ্বে নয়। ব্যক্তির যেমন সফলতা আছে, ব্যক্তির ধরেন সমালোচনাও আছে, কিন্তু যখন কাল্ট আকারে ব্যক্তিকে হাজির করা হয়, ব্যক্তির চিন্তাকে যখন কাল্ট আকারে হাজির করা হয়, তখন ব্যক্তির কোনো সমালোচনা এবং ওই কাল্ট যখন ক্ষমতাসীন হয় কিংবা শক্তিশালী, যখন তার পেছনে যখন শক্তিশালী ধরেন অর্গানাইজেশন থাকে কিংবা শক্তিশালী ক্ষমতা থাকে, তখন ওইটা হয়ে যায় সমালোচনার ঊর্ধ্বে। আপনাদের মনে থাকার কথা যে ফ্যাসিবাদী আমলে শেখ মুজিবের সমালোচনা করা যাবে না, শেখ মুজিবের কোনো কথার সমালোচনা করা যাবে না। এইটা হইলে এমন আছে যে ধরেন আইন কানুনও লাগতো না, ধরেন ওই রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধরেন ঝাঁপিয়ে পড়তো, হামলা করতো। এটা যে কালটাকারে হাজির করা হয়েছে এবং জোরপূর্বক ইচ্ছায় অনিচ্ছায় যে করেই হোক ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং স্পেশাল দিনগুলোতে উদযাপন করতে বাধ্য করা হয়েছে, এ খবর তো নতুন নয়। কিন্তু সেই পাল্লাই বা সেই আয়না দিয়ে আসলে জিয়াবাদের ব্যাখ্যাটা দেয়াটা কতটুকু যৌক্তিক বা কতটুকু যায়, সেটা একটা প্রশ্ন বটে। আমি বিরতিতে যাওয়ার আগে ছোট করে এই বিষয়ে নীলোফার চৌধুরী মুনি আপনার একটা মতামত জানতে চাই। বিএনপি রাজনীতি আপনি দীর্ঘদিন ধরে করছেন, আপনার চাইতে আসলে ঠিক এই মুহূর্তে আমাদের মাঝখানে বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি বক্তব্য আর কেউ স্পষ্টভাবে দিতে পারবে না, আপনার জায়গা থেকে একটু মন্তব্য জানছিলাম। জি, ধন্যবাদ আপনাকে যারা শুনছেন। সবচেয়ে দুঃখজনক কি জানেন, যে মানে কথা বলতে পারলেই আজকালকার যারা রাজনীতি করে, রাজনীতির মানুষগুলো সত্যকে অসত্য, অসত্যকে সত্যে পরিণত করতে মানে চরম ভাবে তারা মুখিয়ে থাকে এবং এই জন্যই বাংলাদেশের গণতন্ত্রটা কখনোই হালে পানি পায় না। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে জিয়াবাদের কথাটা বললো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি যদি বিশ্লেষণ করে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার
পরে, বিশেষ করে আগে বা পরে যখনই হোক, এই মানুষটার মতো একজন মানুষ কোথায় পাওয়া যাবে আপনি বলেন? তার সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, নৈতিক পরিস্থিতি সবগুলো যদি আমরা বিবেচনা করি এবং দেখেন, আমরা নিজেরা অনেক সময় বলি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওইভাবে ধারণ করতে পারি না, লালন করতে পারি না, এই জন্য আমরা ভোগ বিলাসিতায় চাকচিক্যে আমরা মত্ত থাকি। সেই মানুষটাকে নিয়ে যদি জিয়া কাল্টের কথা আসে, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নেক্কারজনক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, কখনোই নিজের ঢাকঢোল কখনোই উনি পিটাতেন না, ওনার দলও ওইভাবে পিটান না। আমরা যদি শেখ হাসিনার 15.5 বছরের আপনি যদি বাদ দেন, তাহলে বিএনপির চেয়ে বেশি দিন দেশ পরিচালনা খুব কম দল করে নাই কেউ। সেই জায়গায় বিএনপি কিন্তু এরকম কোনো অহংবোধ ছিল না বিএনপি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরবর্তীতে দেখেছেন যে একজন মানুষ, সে কিনা বাংলাদেশের মানুষের মঙ্গল চায়, উন্নতি চায়, উন্নয়ন চায় প্রত্যেকটা সেক্টরে। এবং উনি কি বলেছিলেন তার 1/11 সময়, যে আমার 2টো ছেলে ছাড়াও সমস্ত বাংলাদেশে আমার সন্তান আছে। এই যে আমার 2টো ছেলেই একমাত্র আমার সন্তান না, অথচ শেখ হাসিনা কিন্তু বেশ সুন্দর বিদেশ পাড়ি দিয়েছিলেন। সেদিন যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতেন, আজকে কি এই অবস্থা হতো? দেখেন, বিএনপি নির্বাচনী বোঝাপড়া, আপনার বিএনপি এই অবস্থায়, আজকে পর্যন্ত অবস্থায় আসার অনেক আগে 31 দফা যখন থেকে 31 দফা বাস্তবায়নের কল্পে কাজ করছে, তখন থেকে বিএনপি কিন্তু বলছিলেন যে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করতে চায়। বিএনপি সবাইকে নিয়ে, বিএনপির জন্য দরজা সবার জন্য উন্মুক্ত, অন্যান্য রাজনৈতিক দলগুলো যার যেটা, বিএনপি যত ভোটেই পাশ করুক না কেন, এই 5ই আগস্টের পরে বিএনপি কিন্তু বারবার এই কথাটাই বলেছেন যে বিএনপি ছোট দল, বড় দল, মাঝারি দল সবাইকে নিয়ে সরকার গঠন করতে চান। এবং এই জন্য বিএনপির সাথে যে কেউ কথা বলতে পারেন। ইতিমধ্যে বিএনপির সাথে অনেকগুলো জোট মিলে বিভিন্নভাবে কথা বলছেন, তাদের সাথে বিএনপি কথা বলছেন, নেগোসিয়েট করার চেষ্টা করছেন। এনসিপিও যেহেতু একটা দল, সেহেতু এনসিপি কথা বলতেই পারে। একটা ইন্ডিভিজুয়াল দল হিসেবে সে যে কোনো সময় কথা বলতে পারে, তার যার সাথে ভালো লাগবে, নেগোসিয়েশন করলে মনে হবে যে সে রাষ্ট্রের একটা অংশ হতে পারবে, সেইখানে সে যাবে। এইখানে আমাদের দলের থেকে কোনো, আমার মনে হয় না যে ওই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে যে এর সাথে যাওয়া যাবে না, তার সাথে যাওয়া যাবে না, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই। যাদেরকে নিয়ে নিষেধাজ্ঞা থাকার কথা ছিল তারা তো এমনিতেই নাই। সেই জন্য বলছি, ছোট বড় মাঝারি যে কোনো দলই চাইলে বিএনপির সাথে নেগোসিয়েশন করতে পারে। বিএনপি তার সাধ্য মতো ছাড় দিতে পারে। ছাড় দিতে পারে না শুধু, বিএনপি বলেছেন দিবে। এই যে দেওয়ার যে আশ্বাসটা, সেখান থেকে আমার মনে হয় যে অনেকেই এই ট্রাই করছে বিভিন্ন জায়গায়। যেমন ধরেন, আমি খুব কাছে থেকে দেখা বলছি, অনেকেই বলছে যে এইখানে এই জায়গাটায় আমাকেও দেওয়ার কথা। যেমন আমি যে আসনটা নিয়ে লড়ছি, সেইখানে জোটের কেউ কেউ বলছে আমাকেও দিতে পারে। আমার কথা হলো, যদি জোটকে মনে করে, দল যদি মনে করে, দল যাকে ভালো মনে করবে, যেটা করলে দলের মঙ্গল হবে, সেটা দল করতে পারে। তো আমরা কিন্তু ওইভাবে কথা বলছি না। আবার 2-1 যে বলছে না তা না, সেটা কোনো ধূপে টিকবে না। আমি এই জায়গাটাতেই জোর দিতে চাই, বিএনপি একটা নির্বাচনের বড় আসন জোটের জন্য রেখে দিবে, একদম স্পষ্ট। আমি এখান থেকে একটু ধীরে ধীরে সামনে এগোবো এবং ফরিদুল হক আপনার কাছে আসবো। তবে তার আগে জনাব আবুল কালাম আজাদ মজুমদার একটি বিষয় একটু স্পষ্ট করবেন। মানে আজকে এনসিপি যখন বক্তব্য দিচ্ছিল, সেই বক্তব্যের মধ্যে কিছু কিছু অংশ আশাবাদও তৈরি করেছিল, কারণ তারা স্পষ্ট করেছিল যে নির্বাচনমুখীও, তারাও নির্বাচনমুখী, কিন্তু গণভোটের বিষয়টা আসছে, জুলাই সনদের আইনি ভিত্তি আসছে, কিন্তু অনেকগুলো বিষয় আসলে একটা কনফিউশন তৈরি হচ্ছে। বলা হচ্ছে যে দুটো দল, কোন দুটো দল তার ইঙ্গিত করছে সেটা আমরা সবাই জানি, বিএনপি এবং জামাতকেই বলা হচ্ছে যে ডিসি ভাগাভাগি করছে সচিবালয়ে। একই সঙ্গে বলা হচ্ছে এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। জুলাই সনদ রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া যাবে না, কারণ রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর। আমরা যেখানে বলছি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেখানে ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রপতি হয়ে আছেন। মানে এই বিষয়গুলো সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা আপনার কাছে বক্তব্যে? ধন্যবাদ আপনাকে। প্রথমত, ওনারা ওনাদের রাজনৈতিক অবস্থান থেকে বলেছেন, ওনাদের বিভিন্ন ইস্যুতে ওনাদের তো একটা
নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, এবং ওনাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে ওনারা ওনাদের মতামত দিয়েছেন। কিন্তু সরকার কাজ করছে সবগুলো রাজনৈতিক দলের মতামত নিয়ে। সরকার সবার কথাই শুনছেন, ওনাদের কথাও শুনেছেন, এবং অন্য যারা বড় দল আছেন তাদের কথাও শুনেছেন। এবং আপনি যে ডিসি ভাগাভাগির কথা বলেছেন, এই অভিযোগটা আমার কাছে মনে হয় এটা একটু প্রিমেচিউরড, এই কারণে যে আপনার রাজনৈতিক দলগুলোকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন যে আপনার এই যে প্রশাসনে যে রদবদল হবে উনি এটা নিজ দায়িত্বে করবেন। জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এইটা ওনার হাতেই থাকবেন এবং উনি সরাসরি এটা তদারক করবেন। আমি মনে করি যদি মাননীয় প্রধান উপদেষ্টার উপর রাজনৈতিক দলগুলোর যেহেতু আস্থা আছে, আমি বিশ্বাস করি যে উনি কীভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করেন সেটা দেখা পর্যন্ত ওনার অপেক্ষা করা উচিত। আর যে প্রসঙ্গগুলো আপনি বললেন, যেমন আপনার জুলাই সনদের বিষয়টা তো ঐক্যমত্য কমিশন কাজ করছেন। ঐক্যমত্য কমিশন থেকে একটা সুপারিশ আসবে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই সুপারিশটা বাস্তবায়নের পদ্ধতিতে সরকার ঠিক করবে।